আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লিক করে এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, বেসিক লেভেল থেকে আপনি যখন ইংলিশ শিখতে যাবেন, তখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, ইংলিশের কোন কোন টপিকগুলো প্রথমে পড়বেন? মনে যদি এই প্রশ্ন থাকে, তাহলে আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনি প্রথমে পড়বেন টেন্স, টেন্সের পরে পড়বেন সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লিট করার পর আপনি ধরবেন ভয়েস। কারণ ভয়েস পরিবর্তন করার সময় আপনাকে কিন্তু সেন্টেন্স অনুসারেই ভয়েসের পরিবর্তনটুকু করতে হবে। ঠিক একইভাবে আপনি যখন ন্যারেশন করতে যাবেন, তখনও কিন্তু এই যে সেন্টেন্স অনুসারে আপনাকে ন্যারেশন রূপান্তর করতে হবে। টেন্স, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন এই 4টি টপিক প্রাথমিক লেভেলে শেষ করার পর আপনি গ্রামারের অন্যান্য টপিকগুলো ধারাবাহিকভাবে আপনার পছন্দ অনুসারেই শিখে নিতে পারেন। আজকের ক্লাসে আমি আলোচনা করব মূলত সেন্টেন্স নিয়ে। কারণ ইতিমধ্যে টেন্স সংক্রান্ত অনেকগুলো ক্লাস আমি বেসিক ফাউন্ডেশন স্কুল চ্যানেলে আপলোড করেছি। যাদের টেন্স বিষয়ে সমস্যা আছে, তারা এই চ্যানেলের এই টেন্সের ক্লাসগুলো করে নিতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। এখন চলুন আজকের সেন্টেন্স বিষয়ক এই ক্লাসটি শুরু করি। সেন্টেন্স, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বাক্য, এই বাক্যকে আমরা বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে আমরা সেন্টেন্স পাচ্ছি 5টি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। আবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন প্রণালী অনুসারে আমরা সেন্টেন্স পাচ্ছি 3টি। তার মধ্যে আছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে ইংলিশ গ্রামারে আমরা প্রাথমিক লেভেলে টোটাল 8টি সেন্টেন্স পাচ্ছি। আমরা এক এক করে প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে এখন ধারাবাহিকভাবে শিখে নিব। প্রথমে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। আমরা মানুষের সাথে স্বাভাবিকভাবে যেই কথাবার্তা বলি, সেই কথা বা সেই আলোচনাগুলোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি, সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে। এই ধরনের কথাগুলোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো আপনি কাউকে প্রশ্ন করবেন না, কাউকে কোনো কাজে আদেশ নিষেধ এসব করবেন না, বা কোনো কিছু দেখে আপনি আশ্চর্য বা বিস্মিত হবেন না। এইসব কাজ না করে আমরা যখন স্বাভাবিকভাবে কথা বলি কারোর সাথে, তখন সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যেই বাক্য দ্বারা কোনো কিছু স্বাভাবিকভাবে বলা হয় বা বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা প্রথমে রাখবো সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে ভার্ব, ভার্বের পরে ওই বাক্যের অন্য অংশগুলো থাকবে এবং সর্বশেষে একটা ফুল স্টপ থাকবে। তাহলে সহজ করে আমরা শিখতে পারি, যেই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে, সেই সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বিবেচ্য হবে। যেমন আমি এখানে বেশ কিছু এক্সাম্পল লিখেছি। আমাদের প্রথম উদাহরণে আছে, উই আর ওয়াচিং দিস ভিডিও নাও। আমরা এখন এই ভিডিওটি দেখছি। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কথাটা আমি হ্যাঁ বোধক অর্থে বলেছি, এখন আমরা এই ভিডিওটি দেখছি। একইভাবে এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এইভাবেও বলতে পারি, উই আর নট ওয়াচিং দিস ভিডিও নাও। আমরা এখন এই ভিডিওটি দেখছি না। তাহলে এক বাক্যে বলেছি দেখছি, আরেক বাক্যে বলেছি দেখছি না। একইভাবে নিচের সেন্টেন্সটি খেয়াল করুন, আই উইল মেক আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমি চমৎকার একটি স্টোরি তৈরি করব, রচনা করব বা সৃষ্টি করব। আমরা আবার বলতে পারি, আই উইল নট মেক আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমি চমৎকার কোনো স্টোরি বা গল্প লিখব না, রচনা করব না, তৈরি করব না। এক জায়গায় বলেছি করব, আরেকবার বলেছি করব না। অর্থাৎ আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে হ্যাঁ বোধক এবং না বোধক এই দুই ভাবে বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। 3 নম্বর বাক্যটি লক্ষ্য করুন, হি স্পিক্স দ্য ট্রুথ। সে সত্য কথা বলে। এটা আবার নেগেটিভ করলে হবে, হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ। প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভকে আপনি যখন নেগেটিভে রূপান্তর করবেন, তখন কিন্তু আপনাকে গ্রামারের বেশ কিছু রুলস মেনটেন করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করুন, এখানে আছে সাবজেক্ট হিসেবে উই। উই এর কারণে আমরা এখানে বসিয়েছি অক্সিলারি ভার্ব হিসেবে আর এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে ওয়াচিং। তাহলে এই অ্যাফার্মেটিভকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তখন এই যে অক্সিলারি ভার্ব আর দেখছেন, জাস্ট আর এর পরে একটা এনওটি নট
বসিয়ে দিবেন, তাহলেই ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তরিত হবে। যেমন উই আর নট ওয়াচিং দিস ভিডিও নাও। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে আপনি যখন নট বসাবেন তখন ওই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স হিসেবে রূপান্তরিত হবে। এই নট শব্দটি অক্সিলিয়ারি ভার্বের পরে বসে এবং প্রিন্সিপাল ভার্বের আগে বসে। আমি আবার বলছি, নট ওয়ার্ডটি অক্সিলিয়ারি ভার্বের পরে বসে এবং প্রিন্সিপাল ভার্বের আগে বসে। এইভাবে আমরা আরো কয়েকটা সেন্টেন্স চেঞ্জ করি, যেমন আই উইল মেক আ ফ্যান্টাস্টিক স্টোরি। এটা যদি আমরা নেগেটিভ করি তখন হবে আই উইল নট মেক আ ফ্যান্টাস্টিক স্টোরি। একইভাবে এই 3 নম্বর বাক্যটি একটু লক্ষ্য করুন। উপরের দুটি বাক্যের মধ্যে সরাসরি সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব আছে, একটাতে আর একটাতে উইল, কিন্তু এই যে 3 নম্বরের যে বাক্যটি আছে এটা হচ্ছে হি স্পিক্স দ্য ট্রুথ। এখানে সাবজেক্ট হচ্ছে হি এর পরে কিন্তু সরাসরি কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব বসেনি। তখন আপনি কিভাবে নেগেটিভ করবেন চলুন একটু বিষয়টা জেনে নিই। এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, এই দুটি টেন্সকে আপনি যখন নেগেটিভ করতে যাবেন তখন কিন্তু ওই দুটি টেন্সের স্ট্রাকচার অনুসারে আপনি ওখানে অক্সিলিয়ারি ভার্ব পাবেন না। তখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ অর্থাৎ নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য বানানোর জন্য আপনাকে 3টা ভার্বের সাহায্য নিতে হবে। যদি ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তখন আপনি ডু অথবা ডাজ, এই দুটি অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নেবেন। আবার যদি ওই সেন্টেন্সটি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট হয় তখন কিন্তু আপনাকে ডিআইডি ডিড এই অক্সিলিয়ারি ভার্বটির সাহায্য নিতে হবে। যেমন লক্ষ্য করুন, হি স্পিক্স দ্য ট্রুথ। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা জানি মূল ভার্বের শেষে একটা অতিরিক্ত এস বা ইএস যোগ করতে হয়। ঠিক একইভাবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আপনি যখন ওই সেন্টেন্সকে নেগেটিভ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি অক্সিলারি হিসেবে ডিওইএস ডাজ এই অক্সিলারি ভার্বটির সাহায্য নেবেন। আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি অক্সিলারি হিসেবে ডাজের সাহায্য নেবেন, আর এর ব্যতিক্রম হলে ডো এর সাহায্য নেবেন। যেমন এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে বসছে ডাজ নট। এই ডাজ নট বসানোর পর খেয়াল রাখবেন স্পিক যে মূল ভার্বটা আছে সেটা আমাদের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই স্পিকের পরে একটা অতিরিক্ত এস যুক্ত ছিল, কিন্তু নেগেটিভ করার পর এই স্পিকের শেষে কিন্তু সেই এসটা নেই। কারণ আপনি যখন ডাজ নট বসাবেন বা ডাজ এই অক্সিলারি ভার্বটি বসাবেন তখন সেখানে কিন্তু ইএস বা এস অটোমেটিক্যালি যুক্ত থাকে। এই কারণে মূল ভার্বের যে এস বা ইএস থাকবে সেটা আর ওখানে থাকবে না, সেটা উঠে যাবে। তাহলে আমরা সহজ করে বললে ডাজ নট এর ক্ষেত্রে বা ডাজের ক্ষেত্রে আমরা যখন ডাজ বসাবো তখন মূল ভার্বের সাথে আর অতিরিক্ত কোনো এস বা ইএস বসতে পারবে না। এখন লক্ষ্য করুন এর পরের বাক্যটি, দে স্পিক দ্য ট্রুথ। তারা সত্য কথা বলে। আপনি যখন এই বাক্যটা কেউ নেগেটিভ করতে যাবেন তখন খেয়াল রাখবেন দে এর পরে কিন্তু কোনো অক্সিলিয়ারি নেই। এখানে দে থার্ড পারসন কিন্তু প্লোরেল নাম্বার। থার্ড পারসন প্লোরেল হওয়ার কারণে আমরা নেগেটিভ করার সময় ডু নট এর সাহায্য নিব। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে আমরা ডাজ নট এর সাহায্য নিতাম। এখন এই লাস্ট বাক্যটি খেয়াল করুন, এখানে আছে শি কেম হিয়ার। এটা কিন্তু আবার পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। আপনি যখন এই টেন্সকে এই সেন্টেন্সকে নেগেটিভ করতে যাবেন তখন এখানে অক্সিলারি হিসেবে বসাবেন ডিড নট। ডিড নট কেন? এটা পাস্ট সিম্পল টেন্স, সেই কারণে এখানে ডিড নট বসেছে। শি ডিড নট কাম হিয়ার। খেয়াল রাখবেন কাম ডিড নট এর পরে বসছে কাম, কিন্তু মূল যে সেন্টেন্সটি সেখানে ছিল কেম। আমরা যখন কোনো সেন্টেন্সে ডিড বসাবো তখন এর পরে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেটা আর কিন্তু পাস্ট ফর্ম আকারে বসবে না, সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। কারণ এখানে ডিড নিজেই একটি পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম যখন বসবে একই সেন্টেন্সে দুইটি পাস্ট ফর্ম কখনো বসাবেন না, বসাবেন এর দ্বিতীয় যে ভার্বটি সেটি প্রেজেন্ট ফর্ম আকারে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সকল সেন্টেন্সকে খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে নিতে পারবো। এখন চলুন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয়টা শিখে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে বাংলা ভাষায় বলা হয় প্রশ্নবোধক বাক্য। মানে আপনি যখন কোনো বিষয়ে কারোর কাছে জানতে চাবেন বা
কোনো কিছু যদি জিজ্ঞেস করেন তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল স্ট্রাকচার হচ্ছে প্রথমে বসাবেন অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বের পরে বসাবেন সাবজেক্ট। মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে সব সময় সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। সাবজেক্টের পরে বসাবেন আপনি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশ সবগুলো বসাবেন, এরপর একদম শেষে গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবেন। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। চলুন এই স্ট্রাকচার অনুসারে আমরা বেশ কিছু এক্সাম্পল লক্ষ্য করি। যেমন প্রথমে আছে হাসান ইজ ওয়াচিং দিস ভিডিও নাও। হাসান এখন এই ভিডিওটি দেখছে। লক্ষ্য করুন এখানে হাসান হচ্ছে একজন ছেলের নাম, এটা একটা নাউন বা বিশেষ্য। আমরা যখন এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন এই যে অক্সিলিয়ারি ভার্ব বসেছে ইজটাকে এখান থেকে ধরে জাস্ট সেন্টেন্সের শুরুতে এনে বসিয়ে দিব, তখন হয়ে যাবে ইজ হাসান ওয়াচিং দিস ভিডিও নাও। লক্ষ্য করুন এখানে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটিকেই সেন্টেন্সের শুরুতে বসিয়ে দিয়েছি, আর বাকি যা ছিল তা হুবহু যেমন ছিল তেমন বসে গেছে। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে আমরা পেয়ে গেলাম ইজ হাসান ওয়াচিং দিস ভিডিও নাও। হাসান কি এখন এই ভিডিওটি দেখছে? এটা হচ্ছে হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য, মানে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনি চাইলে কিন্তু এই অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভে রূপান্তর করতে পারেন। সেই ক্ষেত্রে জাস্ট আপনি এই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে দিবেন। মনে রাখবেন এই নট শব্দটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় নাউনের আগে বসে এবং প্রনাউনের পরে বসে। বিষয়টা আমি এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের ব্যাখ্যা করার সময় আরো ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমরা বলতে পারি ইজ নট হাসান ওয়াচিং দিস ভিডিও নাও। হাসান কি এখন এই ভিডিওটি দেখছে না? আবার এর পরের সেন্টেন্স দেখুন ইউ আর রিডিং নাও। আপনি এখন পড়ছেন। আপনি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চান তখন হবে আর ইউ রিডিং নাও। এই যে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটি শুরুতে বসিয়ে দিলেন, তারপরে সেন্টেন্সের অন্য অংশগুলো বসিয়ে দিলেন। মনে রাখবেন কোনো সেন্টেন্সের শুরুতে আপনি যেই শব্দটাই বসান না কেন ওই শব্দের প্রথম যে বর্ণটি সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এখানে ইউ আর এর আর কিন্তু এটা ছিল স্মল লেটার, সেটা ইন্টারোগেটিভ করার সময় শুরুতে বসার কারণে হয়ে গেছে ক্যাপিটাল লেটার এ। এরপরের সেন্টেন্স লক্ষ্য করুন আর ইউ নট রিডিং নাও। আপনি কি এখন পড়ছেন না? এখানে দেখুন নট ওয়ার্ডটি কিন্তু এই যে ইউ এর পরে বসেছে। এখানে ইউ হচ্ছে একটি প্রনাউন বা সর্বনাম। এই নট ওয়ার্ডটি সবসময় নাউনের আগে বসে এবং প্রনাউনের পরে বসে। এবার সর্বশেষে একটু লক্ষ্য করুন হোয়াট আর ইউ ওয়াচিং নাও। আপনি এখন কি দেখছেন? এই প্রশ্নটা লক্ষ্য করলে এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড দেখতে পাচ্ছেন। মনে রাখবেন আমাদের টোটাল 8টি বা 9টি ডব্লিউএস ওয়ার্ড আছে। কোনো সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড থাকা মানেই ওই সেন্টেন্সটা কখনো ইন্টারোগেটিভ হবে এমন বাধ্যবাধকতা নেই। এমন অনেক সেন্টেন্স আছে যেখানে ডব্লিউএস ওয়ার্ড থাকা সত্ত্বেও সেই সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়েছে, কারণ ডব্লিউএস ওয়ার্ডটি ডব্লিউএস ওয়ার্ড আকারেও বসতে পারে, প্রশ্নবোধক শব্দ আকারেও বসতে পারে, আবার কনজাংশন আকারেও বসতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মূল স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে একদম বাকি অংশগুলো বসানোর পরে শেষে একটা অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসাবো। বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আমরা আরো কতগুলো সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করি। যেমন এখানে আছে সাদমান গোস টু কলেজ। এই সেন্টেন্সকে যখন আপনি ইন্টারোগেটিভ করতে যাবেন তখন লক্ষ্য রাখবেন এখানে কিন্তু সাদমানের পরে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব নেই, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি অক্সিলিয়ারি করার সময় অথবা নেগেটিভ করার সময় ডো অথবা ডাজ এই দুটি অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হয়। সাদমান সাবজেক্ট, এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা ইন্টারোগেটিভ করার সময় ডাজ এর সাহায্য নিব। তাহলে শুরুতে অক্সিলিয়ারি হিসেবে বসানো হয়েছে ডাজ, এরপর বাকি অংশটুকু বসবে। ডাজ সাদমান গো টু কলেজ। খেয়াল রাখবেন ডাজ বসানোর পরে আপনি কখনোই এই যে প্রিন্সিপাল ভার্বের শেষে আর ইএস বা এস যুক্ত করতে পারবেন না, কারণ এই ডাজের মধ্যে কিন্তু ইএস অলরেডি চলে এসেছে। আবার যদি আপনি এই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করেন তখন কিন্তু হবে ডাজ নট সাদমান গো টু কলেজ। সাদমান কি কলেজে যায়নি? সেই ক্ষেত্রে এই যে নট ওয়ার্ডটি নাউনের আগে বসেছে। আবার যখন আপনি এই যে ডাজ নট এটা নেগেটিভ ওয়ার্ড সম্পূর্ণ রূপ আকৃতিতে বসেছে, এটা যখন আপনি সংক্ষিপ্ত রূপে লিখবেন তখন হয়ে যাবে ডাজেন্ট সাদমান গো টু কলেজ। এই যে
অক্সিলারি ভার্বের পূর্ণরূপকে কিভাবে সংক্ষিপ্ত রূপ আকারে পরিবর্তন করতে হয় এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন ট্যাগ কোয়েশ্চেনের ক্লাসে। এরপরে সেন্টেন্সটি দেখুন, ওয়ার ডাজ সাদমান গো, সাদমান কোথায় যায়। এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা করা হয়েছে। এই যে ডব্লিউএস ওয়ার্ড থাকা মানেই কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে এমনটা নয়। ইন্টারোগেটিভের মূল স্ট্রাকচার হচ্ছে ডাজ সাদমান গো এই অংশটুকু। সর্বশেষ এই সেন্টেন্সটি লক্ষ্য করুন, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই বা আমরা খেয়ে বেঁচে থাকি। এই সেন্টেন্সটি যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন এই যে উই এর পরে কিন্তু কোনো ধরনের অক্সিলারি নেই, তখন আমরা উই যেহেতু ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার সেহেতু ইন্টারোগেটিভ করার সময় আমরা ডো এই অক্সিলারি ভার্বটার সাহায্য নিব। ডো উই ইট টু লিভ, আমরা কি বাঁচার জন্য খাই। আশা করছি এই বিষয়টা এখন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে এই সেন্টেন্সে লক্ষ্য করুন, দ্য প্লে ক্রিকেট। এটাকে যখন আমরা জাস্ট ইন্টারোগেটিভ করব তখন হবে পূর্বের মতো ডু দে প্লে ক্রিকেট, অথবা ডু নট দে প্লে ক্রিকেট, অথবা ডোন্ট দে প্লে ক্রিকেট। বিষয়টা ক্লিয়ার হলো। এখন এই যে আমি এই কালারগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছি, এখানে আসছে শি কেম হিয়ার, এটা কিন্তু পাস্ট সিম্পল টেন্স। এই টেন্সের এই সেন্টেন্সকে আপনি যখন ইন্টারোগেটিভ করবেন তখন কিন্তু অক্সিলারি হিসেবে ইউজ করবেন ডিড, কারণ শি কেম হিয়ার এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। কাম কেম, খাম, এখানে কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্ব টু। এই কারণে পাস্ট সিম্পল হওয়ার কারণে আমরা এখানে ইন্টারোগেটিভ করার সময় ডিড এর সাহায্য নিব। ডিড শি, ডিড বসানোর পরে প্রিন্সিপাল ভার্বটা আর পাস্ট ফর্ম আকারে থাকবে না, সেটা প্রেজেন্ট সিম্পল ফর্ম হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আবার যখন এই সেন্টেন্সকে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন তখন হবে ডিড নট অথবা ডিডন্ট শি কাম হিয়ার, সে কি এখানে আসেনি। যখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করবেন, ওয়ার ডিড শি কাম, সে কোথায় এসেছিল, এই বিষয়টা এইভাবে। আশা করছি এই দুটি ক্লাসের মাধ্যমে আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয়, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার অনুসারে গঠন করতে হয় এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ক্লাসটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার কোন কোন টপিকের উপরে ভিডিও লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে অন্যান্য সেন্টেন্সগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।